আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, মেডিটিটর ভিডিওর পক্ষ থেকে আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি খুবই একটা স্পেশাল ভিডিও। যে ভিডিওতে আমরা এন্ডোক্রাইন সার্জারির থাইরয়েড গ্ল্যান্ডের একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা আলোচনা করব। এই কোশ্চেনটা অনেক বইতেই মিসডায়াগনোজড করছে। তাই এই কোশ্চেনটা আজকে আমার জন্য অনেক বড় একটা কনসার্ন। তো তাহলে চলুন আমাদের কোশ্চেনটা আমরা ফার্স্টে পড়ি। A 30 years old lady underwent thyroid surgery at 9 a.m. He noticed that she is in severe respiratory distress at 2 p.m. অর্থাৎ উইদিন 24 আওয়ার্স এর মধ্যে আপনার কি হচ্ছে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসছে, যে পেশেন্টের অলরেডি থাইরয়েড সার্জারি হয়েছে। অর্থাৎ পোস্ট অপারেটিভ রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করছে বা পোস্ট থাইরয়েডেক্টমি ডিস্ট্রেস ডেভেলপ করছে। প্রশ্ন হয়েছে হোয়াট ইজ দ্য মোস্ট পসিবল কজ, অর্থাৎ এখানে পসিবল কজ কি হতে পারে। আপনার অনেক বইতে আমি দেখলাম যেটাকে ডায়াগনোসিস করছে থাইরোটক্সিকোসিস স্টোম, তারপরে থাইরোটক্সিকোসিস ক্রাইসিস, এ ধরনের ডায়াগনোসিস করেছে। কিন্তু আমার কাছে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইরিমা। দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ পোস্ট অপারেটিভ রেসপিরেটরি ডিস্ট্রেস। এবং এটার সোর্স যদি বলি, বেলিয়ান লাভেও সুন্দর করে বলা আছে এবং এসআরবিতেও আপনারা সেই তথ্যটা সুন্দর করে পাবেন। আমি এই ভিডিও শেষে আপনাদেরকে সেই রেফারেন্সটা দেখিয়ে দিব কত নম্বর পেজে এই জিনিসটা আছে। তো মোস্ট পসিবল কজ হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইডিমা। এখন এই ল্যারিঞ্জিয়াল ইডিমাটা কিভাবে ডেভেলপ করতেছে এটা এখন আমার জানার বিষয়, এবং আজকের ভিডিওর আমার মেইন কনসার্নই হচ্ছে এই জিনিসটা। দেখেন, যদি আর্টেরিয়াল ব্লিডিং অকার্স, এটা বেলিয়ান লাভে খুব সুন্দর কিভাবে বলা আছে, আমি সেটাকে সিকোয়েন্স করে ফেলেছি। যে arterial bleeding occurs and tension in the central compartment pressure rise and venous edema of the larynx and causes airway obstruction, অর্থাৎ laryngeal edema ডেভেলপ করতেছে এবং এই এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য এক পর্যায়ে ডেথ হয়ে যেতে পারে। সো টেনশন হেমাটোমা ইজ আ ভেরি কনসার্নড থিং, সেখানে আমাদের খুব কনসার্ন হতে হবে এই বিষয়টা নিয়ে। ইমিডিয়েটলি এটাকে ম্যানেজ করতে হবে, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আপনি এই ছবিটা দিকে লক্ষ্য করেন, এখানে আমরা দেখতেছি থাইরয়েড গ্ল্যান্ড এবং হচ্ছে তার সামনে ট্র্যাকিয়া, তার পিছনে থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে ট্র্যাকিয়া এবং একটা মানে একটা ফাসা দিয়ে এটা এনক্লোজড করা প্রিট্রাকিয়াল ফাসা। আমরা বলছিলাম যে ট্র্যাকিয়ার সাথে থাইরয়েড গ্ল্যান্ড একসাথে মুভ করে বিকজ অফ দ্যাট ফাসা, ডিপ ফাসা থাকে এখানে। সো এই ফাসা দ্বারা পুরোটা এনক্লোজড আছে। তো এইখানে যদি আপনার কোনো একটা সার্জারি করা হয়, সেখান থেকে যদি কোনো ব্লিডিং হয়, ধরেন এখানে যদি কোনো ব্লিডিং হয়, সেই ব্লিডিং গুলো আলটিমেটলি কি হবে, যে আপনার এই জায়গার মধ্যে ফাসার মধ্যে জমে যাবে, এগুলোর মধ্যে এগুলো কালেকশন হবে, এটা বের হতে পারবে না। এই ডিপ ফাসা ভেদ করে এই ব্লাডটা বের হয়ে আসতে পারবে না, যার ফলে এগুলোর মধ্যে জমে জমে আপনি এই পাশের ছবিটা দেখেন, এখানে খুব সুন্দর একটা আরেকটা ছবি আঁকছি, যেখানে দেখাচ্ছি যে এই বরাবর মনে করেন একটা স্টিচ দিল, সুচার দিল, খুব টাইট করে একটা সুচার দিল। তো যেই বরাবর টাইট করে সুচারটা দিচ্ছে সেই বরাবর একটু ডিপ্রেসড এরিয়া হয়ে গেছে, কিন্তু ব্লাড গুলা সাইডের দিকে আপনার এভাবে সাইডের দিকে চলে যাচ্ছে। কারণ সাইডের দিকে এখানে আপনার কম্পার্টমেন্টের কথা চিন্তা করেন, এখান থেকে ব্লাড গুলো বের হয়ে সামনের দিকে, এখানে যেহেতু টাইট সুচার দিয়ে রাখছে, সো ব্লাড গুলো এখানে না জমতে পেরে পাশের দিকে যে এভাবে জমে যাচ্ছে। এখন ব্লাড গুলো যেহেতু বের হয়ে আসতে পারতেছে না, এই জন্য আমরা বলতেছি টেনশন। আর হেমাটোমা যেহেতু এখানে ব্লাড কালেকশন হচ্ছে, এই টেনশন হেমাটোমাটা ব্লাড গুলো জমতে যখন আপনার এই যে সামনে তার পিছনে যে ট্র্যাকিয়াটা আছে, এটা একটা এয়ারওয়ে, এটাকে যখন সে কম্প্রেসড করবে তখন এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে এবং যার ফলে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করবে। এবং এটা বলা আছে যে উইদিন 24 আওয়ার্স এই টেনশন হেমাটোমাটা ডেভেলপ করে, এবং দিস ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ পোস্ট অপারেটিভ থাইরয়েডেক্টমি। কথা বুঝতে পারছেন? তাহলে যখনই সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতেছে, আমাদের প্রথম কজই হবে ল্যারিঞ্জিয়াল এডিমা। দ্বিতীয় কজ যেটা আমরা বললাম যে টেনশন হেমাটোমার কারণে এই ল্যারিঞ্জিয়াল এডিমা ডেভেলপ করতেছে। আর ৩ নম্বর কজ আরেকটা হতে পারে বাইল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি। এটার কারণেও আপনার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে আসতে পারে। ক্লিয়ার? এখন আপনার প্রশ্ন আসছে, পসিবল কজ তো আপনি বললেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট আপনি কি করবেন? ইমিডিয়েট ম্যানেজমেন্টই হবে আপনার, ধরেন আপনি এইভাবে স্যার আপনাকে ভাইভাতে প্রশ্ন করবে, ধরো তুমি ইন্টার্ন অবস্থায় আছো, তুমি একজন ক্লিনিক্যাল স্টাফ, তো তোমার এরকম হঠাৎ করে পোস্ট থাইরয়েডেক্টমি একটা পেশেন্ট তোমার কাছে আসলো এরকম সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, ইমিডিয়েটলি তুমি তাকে কিভাবে ম্যানেজ করবা? তো সেই ক্লিনিক্যাল স্টাফ তার কিন্তু আগে থেকেই এই জিনিসটা স্কিল থাকতে হবে, শিখে থাকা লাগবে, এবং যে ইন্টার্ন থাকবে সেও দেখা গেছে যে কাজটা করতে হবে, প্রথমেই সে রিমুভ দ্য স্কিন সুচার, সে যে সুচার গুলো দিচ্ছে এই সুচার গুলাকে সে রিমুভ করে ফেলবে, যাতে করে ভিতরে যে টেনশনটা ক্রিয়েট হয়েছে সেই টেনশনটাকে রিলিভ করতে পারে, রিলিজ সাম প্রেশার। এটা করলে পেশেন্ট মারা যাবে না, বাট পেশেন্টের ইমিডিয়েট যে কমপ্লিকেশনটা হতো, ডেথ
এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে সেটা থেকে সে রিলিফ পাবে। আবার ধরেন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরিও যদি হয়, সেক্ষেত্রে আমাদের এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশনও করতে হতে পারে। ইমিডিয়েটলি আমরা এই মেজার্স গুলা নিয়ে আমরা পেশেন্টকে ইমিডিয়েটলি রিলিফ করব এই প্রেশার থেকে। এই একটা বড় ধরনের কমপ্লিকেশন থেকে তাকে আমরা রিলিফ করব। তারপরে আমরা সিনিয়রের অ্যাডভাইস সিক সিনিয়র অ্যাডভাইস। তাহলে ইমিডিয়েটলি আমাদের কাজ কি? রিমুভ দ্য স্কিন সুচার, রিলিজ হুইচ উইল রিলিজ সাম প্রেশার। অর্থাৎ হেমাটোমাটাকে আমরা ইভাকুয়েট করব। তারপরে আমাদের ব্লিডিং যেই সোর্স আছে সেটাকে লাইগেট করতে হবে। সেটা পরে সিনিয়র অ্যাডভাইস, অর্থাৎ আমরা আবার ওটিতে নিয়ে গিয়ে তার ব্লিডিং ভেসেলস গুলোকে লাইগেট করব। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, ইমিডিয়েট ম্যানেজমেন্ট। সো গাইস, এখন আপনাকে যখন ভাইভাতে প্রশ্ন করা হবে যে কমপ্লিকেশনস অফ থাইরয়েড সার্জারি, আপনি হয়তোবা বলবেন ফার্স্টেই হেমোরেজের কথাটা। তখন স্যার আপনাকে বলবে সব মানে সার্জারিতে তো তোমার হেমোরেজ হয়, তাহলে এখানে হেমোরেজ বললে কি তোমার হবে? না, এখানে আমাকে বলতে হবে টেনশন হেমাটোমা। এই জন্যই এটা বেশি স্পেশাল এখানে, টেনশন হেমাটোমা। ঠিক আছে? সো আমরা টেনশন কথাটা উল্লেখ করতে হবে, না হলে আমার স্যার কিন্তু খুশি হবে না। তো ভিডিওটি আমরা শেষ করার আগে এই যে কথাগুলো বলেছি এটার রেফারেন্সটা এখন আপনাদেরকে একটু দেখে আসবো। আমরা চলেন বেলিয়ান লাভে চলে যাই, যেখানে এই কথাগুলো আছে। সো গাইজ, আমরা এখন আছি বেলিয়ান লাভের 815 নম্বর পেজ। এখানে দেখেন যে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হেমোরেজ। আপনি এই পয়েন্টটা দেখি হয়তো আপনি বলে দিবেন স্যার হেমোরেজ। নো, আপনাকে বলতে হবে টেনশন। এই দেখেন টেনশন হেমাটোমা, যেটা উইদিন ফার্স্ট 24 আওয়ার্স ডেভেলপ করে বলছিলাম। এবং এই যে ভেনাস ইডিমা অফ দ্য ল্যারিঞ্জিয়াল ইডিমা, যেটা কিনা এয়ারওয়ে অবস্ট্রাকশন করে পরবর্তীতে ডেথও করে ফেলতে পারে। এগুলো বলছি, এই যে দেখেন প্রতিটা পয়েন্ট আমার বলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এটা কি করতে হবে, একটা ক্লিনিক্যাল স্টাফ বা যেই থাকুক না কেন তার কাছে যখন আসবে, তার কাজ কি? সে হচ্ছে এই দেখেন ক্লিনিক্যাল স্টাফ শুড নো টু রিমুভ দ্য স্কিন সুচারটা রিমুভ করে দিব, উইচ উইল রিলিজ সাম প্রেশার এবং সিক সিনিয়র অ্যাডভাইস ইমিডিয়েটলি। ক্লিয়ার? তারপরে আরেকটু নিচে যাই, দেখবেন আরেকটা কথা আছে যে endotracheal intubation may be needed. Endotracheal intubation should be used to secure the airway while hematoma is evacuated and the bleeding point is controlled. এই জিনিসটা এসআরবি তেও সুন্দর করে বলা আছে। এসআরবি তেও আপনারা পাবেন। এটা হচ্ছে এসআরবি 483 নম্বর পেজ। সেখানেও দেখবেন আপনার এখানে এই যে respiratory obstruction, it may be due to hematoma, laryngeal edema, bilateral recurrent laryngeal nerve palsy, যাদের ক্ষেত্রে emergency tracheostomy ও দরকার পড়তে পারে। আর laryngeal edema is the commonest cause may be due to hematoma। যে কথাটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা কিন্তু এসআরবির এই আপনারা 483 নম্বর পেজে পেয়ে যাবেন। এসআরবি 483 নম্বর আপনার পেজে এটা পেয়ে যাবেন। এই যে এখানেই আছে laryngeal edema is the commonest cause may be due to hematoma with tension along with intubation, injury or surgical trauma। তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের hematoma should be evacuated immediately। দ্যাটস ইট বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এবং ইউটিউবে মেডিটেটর ভিডিও লিখে সার্চ করে সেখানে আমাদের 254টির উপরে ফাইনাল প্রফের উপরে করা ভিডিওগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই আপনারা ইউটিউবে চলে যান এবং মেডিটেটর ভিডিওতে সাবস্ক্রাইব করে আসুন। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি ফাইজুল ইসলাম ফয়সাল, সাইনিং অফ।